দেখছেন কলকাতা টিভি আরো বারো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরুতে যে খবরে নজর রাখবো, জয়নগর কাণ্ডে মৃত নাবালিকার ময়না তদন্ত হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে এবং কল্যাণী জেএনএম হাসপাতালে হাজির বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ জেএনএম হাসপাতালে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে জেএনএম হাসপাতালে। কল্যাণী জেএনএম হাসপাতালে ওই মৃত নাবালিকার ময়না তদন্ত হচ্ছে এবং সেখানেই হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। জবাব তোমায় দিতে হবে, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি জেএনএম হাসপাতাল থেকে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কল্যাণী জেএনএম হাসপাতালে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। কারা বিক্ষোভ দেখাচ্ছেন? সুবল, আমার কথা শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও একবার জানিয়ে রাখবো, কল্যাণী জেএনএম হাসপাতালে জয়নগর কাণ্ডে নাবালিকার ময়না তদন্ত চলছে এবং সেখানেই হাজির হয়েছে বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, জয়নগর কাণ্ডে নির্যাতিতার ময়না তদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতালে এবং সেই মতোই আজ সকালে কিন্তু তার দেহ নিয়ে আসা হয়েছে জেএনএম হাসপাতালে এবং সেখানেই ময়না তদন্তের প্রক্রিয়া হয়তো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং সেখানেই হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে জেএনএম হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে জেএনএম হাসপাতালের বাইরে। বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে জেএনএম হাসপাতালের বাইরে, যেখানে জয়নগর কাণ্ডে নির্যাতিতার ময়না তদন্ত চলছে। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। সরাসরি জেএনএম হাসপাতাল থেকে রয়েছে সুবল মজুমদার। সুবল, তুমি এই মুহূর্তে জেএনএম হাসপাতালে রয়েছো, বিজেপি বিধায়ক অম্বিকা রায় সেখানে উপস্থিত রয়েছেন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। কারা এই বিক্ষোভ দেখাচ্ছে, কি বা অভিযোগ উঠছে? সুবল, আমার কথা কি শোনা যাচ্ছে? কল্যাণী জেএনএমে হাজির বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে জয়নগর কাণ্ডে নির্যাতিতার ময়না তদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতাল এবং সেই মতোই আজ সকালেই কাঁটাপুকুর মর্গ থেকে জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয় নির্যাতিতার দেহ এবং ইতিমধ্যেই ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেখানেই হাজির হয়েছেন, অর্থাৎ কল্যাণী জেএনএম হাসপাতালে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতালে উপস্থিত রয়েছেন, যেখানে জয়নগর কাণ্ডে নির্যাতিতার দেহ ময়না তদন্ত হচ্ছে এবং জেএনএম হাসপাতাল একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বহু সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আবারও আমরা যোগাযোগ করেছি, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, জেএনএম হাসপাতালে উপস্থিত রয়েছেন বিজেপি বিধায়ক এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঠিক কারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি বা দাবি করছেন তারা? You are speaking with সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি সুবলের সঙ্গে। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা, হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএমে ময়নাতদন্তের সময় উপস্থিত বারুইপুরের এসিজেএম। কাটাপুকুর থেকে দেহ নিয়ে যাওয়া হয়
কল্যাণী জেএনএম হাসপাতালে এবং সেখানেই জয়নগর কাণ্ডে নাবালিকার ময়না তদন্ত হচ্ছে। মৃত নাবালিকার ময়না তদন্ত হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে এবং এই কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো আধিকারিক এই ময়না তদন্তে উপস্থিত থাকতে পারবেন না, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ময়না তদন্তের সময় পরিবারের কেউ একজন উপস্থিত থাকতে পারবেন অথবা সরাসরি সেই ময়নাতদন্ত দেখতে পাবেন, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল। এবং হাসপাতালের কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো আধিকারিক এই ময়নাতদন্তে উপস্থিত থাকতে পারবেন না, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে। সম্পূর্ণ যে ময়নাতদন্ত প্রক্রিয়া তা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হবে। বারুইপুরের এসিজেএম তিনি উপস্থিত থাকবেন এই ময়নাতদন্তের সময়। এবং সকালেই কাঁটাপুকুর মর্গ থেকে দেহ নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ, থানায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এসআই অভিষেক রায়, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা গতকালই আমরা আপডেট পেয়েছিলাম যে ওই এসআইকে ক্লোজ করা হয়েছে, তবে এই মুহূর্তের যে আপডেট, গ্রেপ্তার করা হয়েছে এসআই অভিযুক্ত রায়কে। আরো একবার জানিয়ে রাখবো, এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং পার্ক স্ট্রিট থানার ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। সাব ইন্সপেক্টর অভিষেক রায়, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। গতকালই যে খবর আমরা পেয়েছিলাম, ওই এসআই কে ক্লোজ করা হয়েছে, এবার যে খবর সামনে আসছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে পার্ক স্ট্রিটের মতো একটি অন্যতম গুরুত্বপূর্ণ থানা, সেখানে এবার এসআই এর বিরুদ্ধে, সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে যে মলেস্টেশনের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আগেই ক্লোজ করা হয়েছিল এই সাব ইন্সপেক্টর অভিষেক রয়কে, এবং আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, গতকালকে অভিষেক রয় সাব ইন্সপেক্টর পার্ক স্ট্রিট থানার সেকেন্ড অফিসার, তিনি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং মূলত সিভিক ভলেন্টিয়ার যিনি কিনা কম্পিউটার সেলের কর্মরত, সেই সিভিক ভলেন্টিয়ারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার করা হয় এই অভিষেক রয়কে। এবং তার মধ্যে যে মারাত্মক অভিযোগ আনা হয়েছিল, এই তরুণী, এই যে লেডি সিভিক ভলেন্টিয়ার, সে এই অভিযোগ এনেছিল এবং যেখানে বলেছিল যে তাকে রাত্রিবেলা, অর্থাৎ প্রায় 5 তারিখ 1:10 নাগাদ তাকে মধ্যরাতে ডাকা হয় এবং তাকে মর্ডার করা হয়, এমন গুরুতর অভিযোগ এনেছিল। এবং যে রক্ষক, সেই ভক্ষক, এই ধরনের একটি যে ঘটনা, সেই কারণের জন্য পুলিশ কিন্তু কোনো রকমই আর একদম চূড়ান্ত যে স্টেপ, সেই স্টেপ নিয়েছে। ইতিমধ্যেই এই অভিষেক কিনা সাব ইন্সপেক্টর তাকে গ্রেপ্তার করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং পার্ক স্ট্রিট থানার ভিতরেই তাকে শ্লীলতাহানি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। এবং এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অভিষেক রয় নামে ওই সাব ইন্সপেক্টরকে আজ গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। নিউটাউনে নির্যাতিতার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নির্যাতিতার মা, মামলা করার আবেদন গ্রহণ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আরো একবার জানিয়ে রাখবো যে পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ, এমনটাই নির্যাতিতার মা তিনি বলেছেন এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে মামলা আবেদন গ্রহণ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আরো একবার জানিয়ে রাখবো, হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। নিউটাউনের নির্যাতিতার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ ওই নির্যাতিতার মা, মামলা করার আবেদন গ্রহণ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। নিউটাউনের নির্যাতিতার ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা,
মামলা করার আবেদন গ্রহণ বিচারপতি রাজর্ষি বরদ্দাজের। মামলা করার আবেদন ইতিমধ্যেই গ্রহণ করেছেন বিচারপতি রাজর্ষি বরদ্দাজ। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন নির্যাতিতার মা। নিউ টাউনের নির্যাতিতার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ, যার জেরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নির্যাতিতার মা। ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়। অনশন মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় ডাক্তাররা। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা। ফোরাম মামলা গ্রহণ বিচারপতি রাজর্ষি বরদ্দাজের। অনশন মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় জুনিয়র ডাক্তাররা এবং তা নিয়ে ইতিমধ্যেই তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি বরদ্দাজ। ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়। অনশন মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় ডাক্তাররা। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফোরাম মামলা গ্রহণ বিচারপতি রাজর্ষি বরদ্দাজের। হাইকোর্টে দ্বারস্থ জুনিয়র ডাক্তার। ফোরাম মামলা গ্রহণ বিচারপতি রাজর্ষি বরদ্দাজের। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে তারা সাংস্কৃতিক মঞ্চ করতে চায় এবং তা নিয়ে ইতিমধ্যেই মামলা করার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং মামলা করার অনুমতি বিচারপতি রাজর্ষি বরদ্দাজের। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনে যোগ আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতের। শনিবার থেকেই অনশন শুরু হয়, তবে তাতে আরজি করের কোনো ডাক্তার না থাকায় উঠেছিল প্রশ্ন। আর এবার সেই অনশনে যোগ দিলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। আরো একবার জানিয়ে রাখবো, ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা, তবে শনিবার থেকে অনশন শুরু করার পর সেখানে কিন্তু কোনো জুনিয়র ডাক্তারকে লক্ষ্য করা যায়নি। এবার জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো তিনি সেই অনশনে যোগ দিলেন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনে যোগ আরজি করের অনিকেত মাহাতের। শনিবার থেকেই অনশন শুরু হয়, তবে তাতে আরজি করের কোনো ডাক্তার না থাকায় উঠেছিল প্রশ্ন। আর এবার অনশনে যোগ দিলেন আরজি করের অনিকেত মাহাতো। অনশনে যোগ দিলেন আরজি করে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন এবং অনশনে যোগ আরজি করের অনিকেত মাহাতের। जो हम लोगों का वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट के जो 10 डिमांड्स है वो डिमांड लेके हम लोग ये अनशन में बैठे हैं और ये डिमांड जब तक पूरा नहीं होता तब तक हम लोग आमरण अनशन के लिए बैठे हैं। हम लोग ये उम्मीद रखते हैं कि जो हम लोगों का 10 डिमांड्स है वो डिमांड जल्द के जल्द आजकल स्टेट गवर्नमेंट की तरफ से जो कदम होगा वो लिया जाएगा और जल्द से जल्द ये खत्म होगा। ये हम लोगों का स्टेट प्रशासन की तरफ से ये सोच रखना चाहिए। আরো শুরুতেই যে খবরে আমরা নজর রেখেছিলাম যে কল্যাণী জেএনএম হাসপাতালে যেখানে ওই নির্যাতিতার ময়না তদন্ত হচ্ছে সেখানে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতালে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কল্যাণী জেএনএম হাসপাতালে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, কারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি বা দাবি করছেন তারা? দেখো, প্রথমে বলি সকাল থেকে যেরকমভাবে 10:30টায় এখানে তার দেহটা আসে এবং তারপরে যারা পরিবার তারা তার 5 মিনিট আগে চলে আসেন এবং যে ডাক্তার এইমসের যিনি ডাক্তার চিকিৎসক তারাও চলে আসে, ম্যাজিস্ট্রেট আসে এবং এই মুহূর্তে কিন্তু ময়নাতদন্ত শুরুও হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফের কর্মী সমর্থকরা কিন্তু গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং
বিজেপি বিধায়ক যখন ভেতরে প্রবেশ করতে যান তখন এই গেটের ওখানে তাকে আটকে দেওয়া হয় এবং ভেতরে ঢোকার অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি এবং তিনি গেটের সামনে বসে আছেন। তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র পরিবারের সঙ্গে দেখা করতে চান, পরিবারের কাছে যেতে চান, কথা বলতে চান, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তিনি এই মুহূর্তে গেটের বাইরে বসে আছে। আর বাইরের দিকে কিন্তু আইএসএফের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু ওদিকে যেখানে ময়নাতদন্ত হচ্ছে সেটা কিন্তু চালু রয়েছে। তাসমিনা। ধন্যবাদ তোমাকে সুবল। আমরা কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কল্যাণী জেএনএম হাসপাতালে সেখানে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তোমায় দিতেই হবে, আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম। অন্যদিকে জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী অনামিকা পান্ডের। ময়না তদন্তের রিপোর্ট আসুক, এ বিষয়ে পরে ভাবা হবে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আগে ময়না তদন্তের রিপোর্ট আসবে এবং তারপরেই সম্পূর্ণভাবে এই বিষয় নিয়ে ভাবা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধান বিচারপতি। আরো একবার জানিয়ে রাখবো, জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি, যেমনটা আপনাদের সকালেই জানিয়েছিলাম যে জয়নগরের ঘটনায় তার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের আর্জি জানানো হয় এবং আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী অনামিকা পান্ডে। তবে যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে ময়না তদন্তের রিপোর্ট আসুক এবং তারপর এই বিষয় নিয়ে ভাবা হবে, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রথমে ময়না তদন্তের রিপোর্ট আসুক এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আরো একবার জানিয়ে রাখবো, জয়নগর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবী অনামিকা পান্ডের। ময়না তদন্তের রিপোর্ট আসুক, তারপর এই বিষয়ে ভাবা হবে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু এবং আহত বেশ কয়েকজন। বিস্ফোরণের জেরে 4 জন শ্রমিকের মৃত্যু এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আরো একবার জানিয়ে রাখবো, বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। খনির কাজ চলাকালীনই এই বিস্ফোরণ ঘটে এবং তার জেরেই 4 জনের মৃত্যু হয়। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়। ঋতুবাস, কিভাবে এই অঘটনটি ঘটলো? হ্যাঁ, একদমই। দেখো, খয়রাশোলের লোকপুর থানার অন্তর্গত যে ভাদুলিয়া গ্রাম, সেখানে কিন্তু রয়েছে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের যে কয়লা খনি, সেই খনি এখানেই আজ সকালবেলায় বিস্ফোরণ ঘটে এবং তার জেরেই চতুর্থী সকাল কিন্তু যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই যে কয়লা খনিতে সেখানে কাজ করছিলেন বহু শ্রমিক, আর সেই সময় কিন্তু একটি বিকট বিস্ফোরণ হয়। অন্তত গ্রামবাসীরা যা জানাচ্ছেন, প্রথমে তারা পুজোর জন্য বাজি ফাটাচ্ছে ভাবলেও পরবর্তীকালে তারা জানতে পারেন এই কয়লা খনিতে বিস্ফোরণ হয়েছে এবং তার জেরেই কিন্তু নিচে থাকা, অর্থাৎ খনির নিচে থাকা যে শ্রমিকরা, তাদের 4 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে তাদের ছিন্ন ভিন্ন দেহ কিন্তু গোটা খনি জুড়ে পড়ে রয়েছে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত আহত 2 জনকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং এখনো খনির নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা আরো বেশ কয়েকজনের। সব মিলিয়ে চতুর্থীর সকাল যে অন্ধকারাচ্ছন্ন হয়েছে এবং এর জেরে যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। উদ্ধার কাজে কারা কারা নেমেছেন? উদ্ধার কাজে প্রাথমিকভাবে গ্রামবাসীরাই নেমেছেন, এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কয়লা খনি এলাকায় আছেন এবং আরো বাইরে থেকে উদ্ধার করার জন্য টিম নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। এছাড়াও এখন এটাই দেখার যে এই বিস্ফোরণের ফলে, এই অসাবধানতা, এই যে বড় বিস্ফোরণ, তার ফলে যাদের মৃত্যু হয়েছে পুজোর মুখে, তাদের পরিবারের পাশে দাঁড়ায় কিনা কর্তৃপক্ষ এবং তারা কি ব্যবস্থা নেয়। ধন্যবাদ তোমাকে ঋতুবাস। আমরা কথা বললাম প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কয়লা খনিতে কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ। বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের জেরে 4 জন শ্রমিকের মৃত্যু এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। রাখবো আরো অন্যান্য খবরে নজর। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মধ্য এশিয়ায় যুদ্ধের বছর পূর্তি, দক্ষিণ ইসরায়েলের রকেট হানা গাজার, ইসরায়েলের বেরশেবা বাস ডিপোয় বন্দুকবাজের হানা, লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের রকেট হানা অব্যাহত। অন্যদিকে গাজার মসজিদে ইসরায়েলের রকেট হানায় নিহত বহু, অর্থাৎ আঘাত পাল্টা আঘাতে একেবারে বিধ্বস্ত মধ্যপ্রাচ্য। একদিকে ইসরায়েলের পক্ষ থেকে হানা দেওয়া হচ্ছে লেবানন সহ গাজাতে, অন্যদিকে গাজার তরফ থেকে পাল্টা হানা দেওয়া হচ্ছে ইসরায়েলে। মধ্য এশিয়ায় যুদ্ধের বছর পূর্তি, দক্ষিণ ইসরায়েলের রকেট হানা গাজার, অন্যদিকে ইসরায়েলের বেরশেবা বাস ডিপোয় বন্দুকবাজের হানা, লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের রকেট হানা অব্যাহত রয়েছে। গাজার মসজিদে ইসরায়েলের রকেট হানায় নিহত বহু মানুষ। এই মুহূর্তে বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে একদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা, ইসরায়েল সহ হিজবুল্লাহ এবং লেবানন। মধ্য এশিয়ায় যুদ্ধের বছর পূর্তি, দক্ষিণ ইসরায়েলের রকেট হানা গাজার, অন্যদিকে ইসরায়েলের বেরশেবা বাস ডিপোতে বন্দুকবাজের হানা, লেবাননের হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের রকেট হানা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গাজার মসজিদে ইসরায়েলের রকেট হানায় নিহত বহু মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমন বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে 1 বছর ধরে যুদ্ধ চলছে, এই মুহূর্তে অর্থনীতিতে, ভারতের অর্থনীতিতে কি কোনো প্রভাব পড়তে চলেছে? দেশ খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ইসরায়েল, আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলের উপর যে হামলা এবং যেটা পাল্টা হামলা হচ্ছে, অর্থাৎ লেবানন, সিরিয়া এবং পাশাপাশি যে দেশ, বিশেষ করে জঙ্গি সংগঠনগুলো হামাস এবং হিজবুল্লাহ, এবং তার সঙ্গে যে ইরানের একটা বড় অংশগ্রহণ এই যুদ্ধকে মদত দেওয়ার পেছনে, সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে অর্থনৈতিকভাবে খুব একটা ভালো নয়। কেননা এটা মনে রাখতে হবে যে ইরানের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, বিশেষ করে চাবাহার পোর্ট, যেটা ইরানের সাথে যুক্ত করে ভারতবর্ষ তৈরি করেছে। আমাদের একটা এক্সটেন্ডেড নেবারহুড পলিসির মধ্যে সেখানে কিন্তু ইরান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা কতটা অর্থনৈতিক সহযোগিতা পাবো সেটা কিন্তু চিন্তার বিষয়, কারণ ইসরায়েলের ওপরেও হামলা হচ্ছে। আর এই যে হামাস বা হিজবুল্লাহ, যেটা লেবানন বা ইসরায়েলের মধ্যে গড়ে ওঠা জঙ্গি সংগঠন, মূলত এটা আমাদের বুঝতে হবে যে এই যে লড়াইটা, এই লড়াইটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরের মধ্যে। অনেকে হয়তো মনে করছে যে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, তা নয়। এটা হিজবুল্লাহ বা হামাস, এদের কিন্তু তেমন কোনো বৈধ পরিচিতি আন্তর্জাতিক আইন অনুযায়ী নেই। অর্থাৎ এই অস্থিরতা যা সৃষ্টি করছে সেটা আগামী দিনে ভারতবর্ষের বর্ডারেও হতে পারে। সুতরাং অর্থনৈতিকভাবে একটা বিপন্নতার মুখে তো আমরা পড়েইছি। এবং বিশেষ করে ভারতের সঙ্গে ইরানেরও সম্পর্ক ভালো, ইসরায়েলেরও সম্পর্ক ভালো, কিন্তু এই জঙ্গি পরিস্থিতি যদি চলতে থাকে সেটা কিন্তু সুখকর খুব একটা নয় আগামী দিনের জন্য। কারণ মধ্যপ্রাচ্যে যে তেল বা রিসোর্সেস, এটার উপর কিন্তু আমাদের গোটা এনার্জিটা এখনো পর্যন্ত নির্ভরশীল। আমরা অল্টারনেটিভ এনার্জি অন্য দিক দিয়ে পাচ্ছি না। সুতরাং এবং বিশেষ করে নিরাপত্তার খাতিরে ইসরায়েলকেও আমাদের প্রয়োজন। সুতরাং সবটা নিয়ে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা, সেটাতে একটু অস্থিরতার সৃষ্টি হচ্ছে, এটা বলাই যায়। ধন্যবাদ আপনাকে ইমন বাবু। আমরা কথা বললাম আইআর বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে।